হ্যালো ভিউয়ার্স, অসিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSA-3 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন এবং রিসেন্টলি যে শর্ট সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করেছি এবং সাজেশনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে ভিডিও ক্লাস আমার দেওয়া হয়ে গেছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া সাজেশনের অন্যান্য আরও প্রশ্ন নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক এরকম ভিডিও ক্লাস নিয়ে আলোচনা করবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা বোর্ডে দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 6 সেম DSA-3 অর্থাৎ বাংলা দেশের ইতিহাস 1905 থেকে 1947 পর্যন্ত এই সময় প্রাক স্বাধীনতা পর্বে বাংলাদেশের ইতিহাস। সেখানে একটা 20 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলায় তেভাগা আন্দোলনের গুরুত্ব পটভূমি। এই প্রশ্ন পরীক্ষায় আসবেই বলা যায় এবার 100%। দেখো, বাংলাদেশে যত কৃষক আন্দোলন হয়েছে তার মধ্যে তেভাগা আন্দোলন এক অবিস্মরণীয় একটা আন্দোলন, একটা বিখ্যাত একটা উল্লেখযোগ্য আন্দোলন ছিল এই তেভাগা আন্দোলন। দেখো, ফ্লাউড কমিশন তৈরি হয় বাংলাদেশে কৃষকদের দুরবস্থা জানার জন্য। এই ফ্লাউড কমিশন বিভিন্ন সুপারিশ করে। এখন সেই সুপারিশের উপর ভিত্তি করে উত্তর দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে প্রথম এই ভাগ চাষিরা অর্থাৎ কৃষকেরা তারা স্থানীয় জমিদার, জোতদার এবং ধনী কৃষকদের বিরুদ্ধে উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগের দাবিতে যে আন্দোলন করেছিল তার নাম তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন সম্পর্কে বিশিষ্ট মার্ক্সবাদী নেতা আব্দুল্লাহ রসুল বলেছেন যে এ পর্যন্ত বাংলাদেশে যত কৃষক আন্দোলন হয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কৃষক আন্দোলন হচ্ছে বা সব থেকে শক্তিশালী কৃষক আন্দোলন হচ্ছে এই তেভাগা আন্দোলন। এখন প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলনের কেন তেভাগা আন্দোলনের সূচনা হলো, তার কারণগুলো কি, মানে তার পটভূমি বা কারণ কি। কারণ অনেকগুলো রয়েছে। প্রথম কারণ যেটা, যে ভাগ চাষিদের কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, অর্থাৎ ভাগ চাষিদের দুরবস্থা। ভাগ চাষি কারা? কারণ সাধারণ এইসব কৃষকদের জমি ছিল না, তারা জোতদার জমিদারদের জমিতে, ভাড়া করা জমিতে তারা জমি চাষ করতেন এবং উৎপন্ন ফসলের আধা আধি ভাগাভাগি করার শর্ত ছিল। মালিক পাবেন অর্ধেক এবং কৃষক বা ভাগ চাষি পাবেন অর্ধেক, কিন্তু বিভিন্ন কারণে তারা এই অর্ধেক পেতেন না, অর্ধেকের অনেক কম পেতেন। কারণ জোতদার জমিদাররা বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে এই ভাগ চাষিদের যে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ থেকেও কেটে নিতেন। এছাড়া এই ভাগ চাষিরা কার সময় অসময় তাদের ধান ধার করতে হতো। ধানের যে ধার করা তাকে বলা হয় ধান কর্জ করা। এই কর্জ করার জন্য তাদের এই অনেকটা ফসল কিন্তু কেটে নিতেন সুদ বাবদ এই জোতদার জমিদারেরা। তাই এই জোতদার জমিদারদের বিরুদ্ধে এই ভাগ চাষিরা বিদ্রোহ করেছিল। তার কারণ, তারা সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ উদয় অস্ত পরিশ্রম করেও তারা কিন্তু তাদের যে সারা বছরের যে পেট চালানো তাদের পক্ষে কিন্তু সম্ভব ছিল না। এই বিষয়টা তাদের যুগ যুগ ধরে মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই তারা এই আন্দোলনের পথে এগিয়েছিল। এরপরে যেটা আমরা কারণ দেখবো সেটি 2 নম্বর কারণ, জমিদার জোতদারদের অত্যাচার। তা জমিদার জোতদারেরা বিভিন্ন ভাবে এই ভাগ চাষীদের উপরে অত্যাচার করতেন, শোষণ করতেন এবং বিভিন্ন কারণ অকারণ দেখিয়ে তাদের উপরে বিভিন্ন অবৈধ কর চাপাতেন। এছাড়া পূজা পার্বণ, শ্রাদ্ধ অনুষ্ঠান এসবের পারপাস কিন্তু তাদের উপরে কর চাপানো হতো। এমনকি কৃষক পরিবারের মেয়েদের যে সম্ভ্রম রক্ষা করারও কিন্তু অনেকটা নির্ভর হয়ে পড়েছিল এই জোতদার জমিদারদের উপর। অর্থাৎ কৃষক পরিবারের উপর একটা অশুভ হস্তক্ষেপ ছিল জোতদার জমিদারদের উপর। একজন দরিদ্র কৃষক বা ভাগ চাষি যদি সামান্য কিছু হাটে বা বাজারে বিক্রি করতে যেতেন, তার জন্য কিন্তু তার কর বা চাঁদা দিতে হতো জোতদার জমিদারদের। তাই এগুলো দিন দিন বা যুগ যুগ ধরে মেনে নেওয়া বাংলার ভাগ চাষিদের পক্ষে সম্ভব ছিল না, তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন কৃষক সভার ভূমিকা। দেখো, কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে 1920 পরবর্তী সময় দেখা যাচ্ছে বিভিন্ন সভা গঠিত হয়, কৃষক সভা। 1936 সালে সারা ভারতে কৃষক সভার ইতিহাস, মানে কৃষক সভা প্রতিষ্ঠিত হয়। সেটা আমরা কৃষক আন্দোলনের ইতিহাসে দেখেছি, এর আগের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করেছি, কৃষক আন্দোলন। 1936-এ সারা ভারতে অল ইন্ডিয়া একটা কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এবং 1935-এর ভারত শাসন আইন অনুসারে বাংলাদেশে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টির সরকার তৈরি হয়। এই সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অর্থাৎ বাংলাদেশের কৃষকদের জমির অধিকারের আইন পাশ করে এবং এখানে বলা হয় যে সুদের হার একটা নির্দিষ্ট করে দেওয়া হয়।
এই সব কারণে অর্থাৎ এই প্রজাস্বত্ব আইনের ফলে বাংলার ভাগচাষীরা উৎসাহিত হয় এবং তারা তাদের আরো অন্যান্য দাবিকে সামনে রেখে আন্দোলনের পথে পা বাড়ায়। ঠিক এই সময় দেখা দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মুদ্রাস্ফীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু হচ্ছে, ফলে বাংলাদেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে। বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জিনিসপত্রের দাম অত্যাধিকভাবে বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিচ্ছে। এই অত্যাধিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, তারা আন্দোলনের পথে যাচ্ছে। এরপরে ঠিক এই সময় 1943-এ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বাংলাদেশে। এই দুর্ভিক্ষে প্রায় 30 লক্ষ কৃষক মারা যাচ্ছেন, 1 কোটি মানুষ নিঃস্ব হচ্ছে এবং বাংলাদেশের এই দুর্দশাগ্রস্ত কৃষকেরা শেষ পর্যন্ত তারা আন্দোলনের পথে যাচ্ছে। তাহলে এখানে 5টি কারণ আমি বললাম: ভাগ চাষীদের করুণ অবস্থা, জমিদার যোদ্ধাদের অত্যাচার, বিভিন্ন কৃষক সভার ভূমিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং 1943-এর দুর্ভিক্ষ। এই 5টি কারণের জন্য আন্দোলন পরিচালিত হচ্ছে। আন্দোলন কোথায় পরিচালিত হচ্ছে, আন্দোলনের সূচনাটা কবে আমরা যদি পয়েন্ট হিসাবে দেখি, তা আন্দোলনের সূচনা 1946-এর অক্টোবরে প্রথম তেভাগা আন্দোলনের সূচনা হয়। তেভাগা আন্দোলনের সূচনা হয় এখানে 1946 সালে বাংলাদেশের খুলনা জেলার মৌভাগে একটা কিষাণ সভার এই কৃষক সভার একটা অধিবেশন বসে। সেখানে কৃষ্ণ বিনোদ রায়ের সভাপতিত্বে তেভাগার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এরপরে আমরা দেখছি যে অক্টোবর মাসে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির বুধাখালীতে গজেন মালির নেতৃত্বে প্রথম তেভাগা আন্দোলনের সূচনা হচ্ছে এবং এই তেভাগা আন্দোলন পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। বিশেষ করে উত্তর দিনাজপুরের যে ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে প্রথম এই তেভাগা দাবিতে কৃষকেরা ধান কাটার সূচনা করছেন। অর্থাৎ কৃষকরা সংঘবদ্ধভাবে ধান কেটে নিজের গোলায় ধান তুলছে এবং তাদের মুখে স্লোগান থাকছে যে জমি যার লাঙল তার, বা লাঙল যার জমি তার, এবং নিজ খোলানে ধান তোলো। এরকম বিভিন্ন দাবিকে তারা সামনে রেখে তারা ধান কাটার সূচনা করছেন এবং এই আন্দোলন পরবর্তীতে দিনাজপুর জেলার 22টি থানায় ছড়িয়ে পড়ছে এবং তারও পরে দেখা যাচ্ছে বাংলাদেশের 19টি জেলায় কিন্তু ছড়িয়ে পড়ছে। জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, পাবনা, যশোর, খুলনা, 24 পরগনা, মেদিনীপুর এবং ময়মনসিংহ, এই সব জায়গায় আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে গণমুখী আকার ধারণ করেছিল, অর্থাৎ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল কিন্তু বাংলাদেশের ময়মনসিংহে এবং 24 পরগনায় এবং মেদিনীপুরের মহিষাদল, সুতাহাটা এবং নন্দীগ্রামে এই আন্দোলন গণমুখী চরিত্র ধারণ করেছিল। এই আন্দোলন নেতৃত্ব কারা দিয়েছিলেন? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টি কিন্তু এই কৃষক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন। তাছাড়াও বিভিন্ন নেতা আঞ্চলিক স্তরে বা স্থানীয় স্তরে বিভিন্ন নেতার আবির্ভাব ঘটেছিল। যেমন দিনাজপুরে সুধীর মুখার্জি এবং জলপাইগুড়িতে বুড়ি মা বলে একজন বৃদ্ধা রাজবংশী মহিলা, এবং জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা সেন এবং মণিকৃষ্ণ সেন এরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং 24 পরগনার কাকদ্বীপে বুধাখালীতে দিচ্ছেন গজেন মালি ও কংসারী হালদার। এখন এই আন্দোলন ব্যাপকভাবে বিস্তার লাভ করলে সরকারের টনক নড়ে, সরকার এই আন্দোলনকে দমন করার জন্য চেষ্টা করে। অন্যদিকে জমিদারেরাও তারা লেঠেল বাহিনী, তাদের যে লাঠিয়াল বাহিনী তাকে লেলিয়ে দেয়, পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয় এবং এর বিরুদ্ধে গ্রামের মহিলা কাসর ঘণ্টা বাজিয়ে গ্রামের কৃষকদেরকে সতর্ক করে দিতেন এবং জমিকে রক্ষা করার জন্য, ধানের গোলা রক্ষা করার জন্য ভলেন্টিয়ার বাহিনী গড়ে ওঠে। তো এইভাবে দেখা যাচ্ছে একটা খণ্ড যুদ্ধের মধ্য দিয়ে আন্দোলনটা চলতে থাকে এবং সরকার এই আন্দোলনকে দমন করার চেষ্টা করে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় যে কুখ্যাত ব্যারিস্টার ছিলেন বাস্টিন সাহেব, সেই বাস্টিন সাহেব এই আন্দোলনকে রক্ত গঙ্গায় বইয়ে দেওয়ার চেষ্টা করেন বা বইয়ে দেওয়ার হুমকি দেন। তিনি সাধারণ নিরীহ মানুষের উপরে যে পুলিশ ও মিলিটারি বাহিনীকে লেলিয়ে দেন। ফলে এই পুলিশ মিলিটারি বাহিনীর অত্যাচারে অসংখ্য আদিবাসী মানুষ এবং সাধারণ মানুষ, কৃষক মানুষ এরা কিন্তু নিহত হন এবং বাংলাদেশের যে জেলখানাগুলি সেগুলি বন্দি শিবিরে পরিণত হয়। পুলিশি এই অত্যাচারের বিরুদ্ধে সোমনাথ লাহিড়ী একজন কমিউনিস্ট নেতা, তিনি সেই সময়কার কংগ্রেস নেতা জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আলী জিন্না এবং প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সাহায্যের আবেদন জানান।
তাই এইভাবে দেখা যাচ্ছে যে আন্দোলনটি কিন্তু এক প্রকার ব্যর্থ হয়ে যাচ্ছে পুলিশের দমন নীতির ফলে। এছাড়া এই আন্দোলন ব্যর্থতার আরো অনেকগুলি কারণ ছিল। আরো অনেকগুলো কারণ বলতে এই আন্দোলনটা পুরোপুরি সাম্প্রদায়িকতা মুক্ত ছিল না, অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ কিন্তু ছিল। এছাড়া এই আন্দোলনে যারা নেতৃবর্গ মুখে বৈপ্লবিক কথাবার্তা বলেছিলেন ঠিকই, কিন্তু তারা তেভাগার যে আন্দোলনের দাবি, অর্থাৎ তেভাগা আন্দোলনের দাবিগুলো কি ছিল একবার বলে দিই, যে উৎপন্ন ফসলের 3/2 চাই বা অর্ধেক চাই, এবং ধান যে সুদ করা ধান অর্থাৎ কর্জ ধানের কোনো সুদ নেই, এবং যে ধান জমিদার জোরদারকে দেওয়া হবে তার জন্য রসিদ চাই, এবং অনাবাদী জমিগুলোকে আবাদযোগ্য জমিতে পরিণত করতে হবে। এই সব দাবির বাইরে কিন্তু এই নেতৃবর্গ সে সামাজিক পরিবর্তনের কোনো চেষ্টা করেননি। এছাড়া শ্রমিক শ্রেণীকে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করাতে পারেনি। এছাড়া গ্রামের যারা অকৃষক মধ্যবিত্ত শ্রেণী তাদেরকেও আন্দোলনে সামিল করাতে পারেনি, কারণ এই মধ্যবিত্ত শ্রেণী সামন্ত বিরোধী এই আন্দোলনে অংশগ্রহণ করতে চায়নি। এছাড়া এই আন্দোলন ছিল শহুরে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত একটি কৃষক আন্দোলন। তো এরকম নানা কারণে কিন্তু এই আন্দোলনটি শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছে। এর উপরে ছিল সরকারি দমন নীতি। তবে এই আন্দোলনের গুরুত্বটা কি? এই আন্দোলনের গুরুত্ব আছে। বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে এই আন্দোলনে একটা উল্লেখযোগ্য অধ্যায়। প্রথমত হিন্দু মুসলিম রাজবংশী ওরাও সাঁওতাল মাহিষ্য পণ্ড ক্ষৈত্র বিভিন্ন জাতির মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে, এবং মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। গ্রাম বাংলার মেয়েরা মা বোনেরাও কিন্তু এই আন্দোলনে একটা উজ্জ্বল ভূমিকা নিয়েছিল। তারা কাসর ঘন্টা বাজিয়ে পুরুষদেরকে সতর্ক করে দেওয়া, লাঠি ঝাঁটা বটি নিয়ে তারা আন্দোলনে সামিল হওয়া, এরকম ইত্যাদি নজির তারা কিন্তু দেখিয়েছে। মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তাহলে এর মূল্যায়নে আমরা কি বলবো, যে বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে এই তেভাগা আন্দোলন ছিল একটা স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদরা বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে আকাশের যেমন উজ্জ্বল জ্যোতিষ্ক থাকে, ঠিক সেই রকম উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তারা ভাস্বর হয়ে থাকবেন। তাই আশু দত্তের একটা প্রবন্ধে বলা হয়েছে যে এই বাংলার মেহনতি মানুষরা যারা রক্ত ঝরিয়েছিল তাদের কথা, তাদের সেই সংগ্রামের কথা, তাদের সেই রক্ত ঝরানো দিনগুলির কথা বাংলার মেহনতি মানুষরা কখনো ভুলবে না, তাদেরকে চিরকাল স্মরণ করে রাখবে। অর্থাৎ বাংলার কৃষক সবার ইতিহাসে তারা সোনার অক্ষরে তাদের নামগুলি লেখা থাকবে। তা এই ছিল তেভাগা আন্দোলনের একটা অল ওভার ডিসকাস বা আলোচনা, যেখানে আন্দোলনটার কাকে বলছে, কোন আন্দোলনকে আন্দোলন বলছে, তারপর আন্দোলনের কারণগুলো কি, আন্দোলনটা কোথায় সূচনা হচ্ছে, কোন কোন অঞ্চলে আন্দোলন বিস্তার লাভ করছে, আন্দোলনের দাবিগুলো কি আন্দোলনকারীদের, এই আন্দোলন সরকারি দমন নীতি কিভাবে কাজ করছে, বা এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি, এই আন্দোলনের যে গুরুত্বটা কি, এই আন্দোলনের মূল্যায়ন কি, এরকম বিভিন্ন পার্টে পার্টে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের রেডি করতে হবে। 20 নম্বরের অ্যান্সার অর্থাৎ 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসই A3 বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। প্রশ্নমান বা মার্কস 20। উত্তরটি এইভাবে লিখবে, 1945 থেকে 47-এর মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক কৃষক বিদ্রোহ দেখা যায়। কেবলমাত্র সামন্তদের বিরোধিতাই নয়, এই বিদ্রোহগুলি সাম্রাজ্যবাদ বিরোধীও ছিল। কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা আন্দোলনে এক স্মরণীয় অধ্যায়। ফ্লাউড কমিশনের সুপারিশ মেনে উত্তর পশ্চিম দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত আটওয়ারি থানার রামচন্দ্রপুর গ্রামের কৃষকরা জোরদার ও ধনী কৃষকের কাছে উৎপাদিত ফসলের 3/2 নিজেদের অধিকারে রাখার দাবিতে যে আন্দোলন গড়ে তোলে তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। বিশিষ্ট মার্ক্সবাদী নেতা মোহাম্মদ আবদুল্লাহ রসুলের মতে বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে এটাই ছিল তখন পর্যন্ত সবচেয়ে ব্যাপক ও শক্তিশালী আন্দোলন। পরের প্যারা, ভারতের অন্যান্য স্থানের মতো বাংলার কৃষকরা ছিল নানা ধরনের সামন্ততান্ত্রিক শোষণের শিকার। সারা বছর জমিতে উদয়স্ত পরিশ্রম করেও অনাহার, অপুষ্টি, দারিদ্রতা, ব্যাধি, অশিক্ষা ছিল তাদের নিত্যসঙ্গী। 1946-এর অক্টোবর মাসে বাংলার দরিদ্র পীড়িত কৃষকেরা জমিদার ও জোরদারের বিরুদ্ধে এক প্রবল আন্দোলনের সূচনা করে। স্বাধীনতার পূর্বে কৃষক আন্দোলনগুলির মধ্যে তেভাগা আন্দোলন ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অধ্যাপক নরহরি কবিরাজ বলেন যে তেভাগা আন্দোলন ছিল বর্গাদার ও ভাগচাষীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, জোরদার বা ধনী ভূস্বামীদের কাছ থেকে ভাড়া নেওয়া জমিতে কর্মরত কৃষকদের বলা হয় ভাগচাষী। বর্গাদার এই কৃষকেরা নিজেদের খরচে জোরদারের জমিতে চাষ করত এবং বিনিময়ে তাকে উৎপাদিত শস্য তুলতে হতো জোরদারের খামারে।
তার প্রাপ্য ছিল উৎপাদিত শস্যের অর্ধেক, যা সে কোনোভাবেই পেত না, কারণ নানা অছিলায় কেটে নেওয়া হতো। নানা কারণেই কৃষককে জোতদারের কাছ থেকে ধান ধার করতে হতো, একে বলা হতো ধান কর্জ। ফসল তোলার সময় কৃষকদের বিশাল সুদ সহ ওই ধান ফেরত দিতে হতো, যার ফলে কৃষকদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ত। নানা পূজা পার্বণ ও বিভিন্ন কারণে অকারণে কৃষকদের উপর চাপানো হতো আবওয়ার বা বাড়তি করের বোঝা। কৃষকদের পারিবারিক জীবনের উপরেও ছিল জোতদার জমিদারদের অশুভ হস্তক্ষেপ। কৃষকদের বিবাহ, শ্রাদ্ধ, পার্বণ, এমনকি মেয়েদের সম্ভ্রম সবই ছিল জমিদারের মর্জির উপর। দরিদ্র কৃষক হাটে বাজারে সামান্য কিছু বিক্রি করতে গেলেও এজন্য জোতদার জমিদারকে তোলা দিতে হতো। এত অনাচারের পরেও জমিতে ভাগচাষীদের সত্ত্ব কিন্তু স্থায়ী ছিল না। সত্ত্ব মানে অধিকার। জমিদার ইচ্ছা করলে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারত। কৃষকদের পক্ষে যুগ যুগ ধরে এসব সহ্য করা সম্ভব ছিল না। পরের প্যারা 1946 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কলকাতা ও নোয়াখালীতে ভাতৃঘাতী দাঙ্গার পর সেপ্টেম্বর মাসে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা খুলনা জেলার মৌভাগ অধিবেশনে তেভাগার সমর্থনে প্রস্তাব গ্রহণ করে। তাদের প্রধান দাবি ছিল 1. উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ চাই। 2. জমিতে ভাগ চাষিকে দখলি সত্ত্ব দিতে হবে। 3. শতকরা 12.5-এর বেশি অর্থাৎ মন প্রতি ধানে 2.5-এর বেশি সুদ নেই। 4. রসিদ ছাড়া কোনো ধান দেওয়া হবে না। 5. অনাবাদি পতিত জমিকে আবাদযোগ্য করে তুলতে হবে। 6. জোতদারের পরিবর্তে ভাগ চাষিদের খোলানে বা উঠানে ধান তুলতে হবে। এছাড়া তাদের দাবি ছিল জমিদারি প্রথার উচ্ছেদ। পরের প্যারা দেখো, 1946 সালের ডিসেম্বর মাসের গোড়ায় ধান পাকার সময় ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে তেভাগা আন্দোলনের ধান কাটার সূচনা হয়। ঠাকুরগাঁও মহকুমার ভাগচাষীরা দলবদ্ধভাবে ধান কেটে নিজেদের খোলানে তুলতে থাকে। তাদের কণ্ঠে ধ্বনি ছিল, তেভাগা চাই, নিজ খোলানেই ধান তোলো। জোতদারদের লাঠিয়াল বাহিনী ও পুলিশ বাহিনী বাধা দিতে এলে সংঘর্ষ হতো। মেয়েরা কাসর, ঘণ্টা ও শাঁখ বাজিয়ে পুরুষদের সতর্ক করে দিয়ে নিজেরা লাঠি, ঝাঁটা ও বটি কুড়ুল নিয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। ধান কাটা ও পাহারা দেওয়ার জন্য গড়ে ওঠে ভলেন্টিয়ার বাহিনী। কলেজের বহু ছাত্র, কমিউনিস্ট কর্মী ভাগচাষীদের সংগঠিত করার কাজে অগ্রসর হয়। অচিরে এই আন্দোলন দিনাজপুর জেলার 30টি থানার মধ্যে 22টিতে ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁও মহকুমা ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। অল্প দিনের মধ্যে এই আন্দোলন 19টি জেলায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, যশোর, খুলনা, পাবনা, 24 পরগনা ও মেদিনীপুরের তীব্রতা ছিল খুব বেশি। ময়মনসিংহ, 24 পরগনা, কাকদ্বীপ, মেদিনীপুরের সুতাহাটা, মহিষাদল ও নন্দীগ্রামে তা গণ আন্দোলনের রূপ ধারণ করে। ময়মনসিংহের হাজং অধিবাসীরা এই সময় টঙ্কা আন্দোলন, অর্থাৎ যে ধান ধার করা যে তার বিরুদ্ধে আন্দোলন, সে টঙ্কা আন্দোলনের শুরু করে। প্রায় 70 লক্ষ কৃষক এবং তাদের সহযোদ্ধা ক্ষেত মজুররা সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগ দেয়। যেসব অঞ্চলে ভাগচাষীদের সংখ্যা বেশি ছিল সেই সব অঞ্চলে আন্দোলন তীব্র হয়। শেষ পর্যন্ত সরকারি দমননীতি চাপে আন্দোলন নিষ্প্রভ হয়ে পড়ে। তীর, ধনুক, লাঠি, সড়কি নিয়ে গোলাগুলির বিরুদ্ধে যুদ্ধ চালানো সম্ভব ছিল না। প্যারা করে দেখো, দিনাজপুর জেলায় এই আন্দোলনের নেতৃত্ব দেন গুরুদাস তালুকদার, অবনী লাহিড়ী, চারু মজুমদার প্রমুখ। রংপুরে নেতৃত্ব দেন সুধীর মুখার্জি ও মণিকৃষ্ণ সেন। জলপাইগুড়ি জেলায় ছিলেন সমর গাঙ্গুলি। জলপাইগুড়ির দেবীগঞ্জে এক বৃদ্ধ বিধবা রাজবংশী মহিলা বুড়িমা নেতৃত্ব দেন। মেদিনীপুরের বিমলা মণ্ডলের নেতৃত্বে মহিলারা এই সংগ্রামে অংশ নেয়। পরের প্যারা দেখো, সরকারিভাবে তেভাগার দাবি একেবারে উপেক্ষা করা সম্ভব ছিল না। 1947 সালের 22শে জানুয়ারি সরকার বঙ্গীয় বর্গাদার সাময়িক নিয়ন্ত্রণ বিল পাশ করে। স্থির হয় যে শীঘ্রই এই বিল আইনসভায় উঠবে। এই বিলে আন্দোলনের 2টি দাবি, জমি থেকে ভাগচাষীদের উচ্ছেদ বন্ধ এবং উৎপন্ন ফসলের 3/2 অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। নিজ খোলানে ফসল তোলার অধিকার, ধান প্রাপ্তির রসিদ দেওয়া, কর্জ ধানের সুদ প্রভৃতি মানা হয়নি। এছাড়া ভাগচাষীদের জমি থেকে উচ্ছেদের নানা সুযোগ থেকেই যায়। ভাগচাষীদের প্রধান 2টি দাবি স্বীকৃত হওয়ায় কৃষকদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা দেয়। আন্দোলন এবার অন্যত্র ছড়িয়ে পড়ে। ফেব্রুয়ারির শুরুতে হিন্দু মুসলিম জোতদারেরা জোতদার সমিতি গঠন করে। বঙ্গীয় আইনসভায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জোতদার জমিদারদের গৃহ ও খামার আক্রমণ করলে ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়। সরকার নিষ্ঠুর দমন নীতির পথ ধরে। বহু কৃষকের মৃত্যু হয়। শেষ পর্যন্ত 1949-এর অক্টোবর-নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার একটি অর্ডিন্যান্স জারি করে ভাগচাষীদের তেভাগার দাবি মেনে নেন।
পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, এই আন্দোলনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বাংলার হিন্দু মুসলিম রাজবংশী ওরাও সাঁওতাল নমশূদ্র পণ্ড ক্ষত্রিয় মাহিষ্য প্রভৃতি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার দরিদ্র মানুষ সংঘবদ্ধভাবে এই আন্দোলন পরিচালনা করেছিল। শহরের ছাত্র সমাজও এই আন্দোলনে যোগ দেয়। মৃত্যু ভয় উপেক্ষা করে বাংলার সংগ্রামী কৃষক কুল এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনে কৃষক মা বোনেদের ভূমিকা ছিল উজ্জ্বল। নিছক স্বেচ্ছাসেবিকা নয়, তারা প্রত্যক্ষভাবে আন্দোলনে অবতীর্ণ হয়। অশিক্ষিতা নিরক্ষর হতদরিদ্র গ্রাম্য বধূরা সেদিন এক নতুন ইতিহাস তৈরি করেছিল। সাম্প্রদায়িকতায় যখন সমগ্র জাতি ভাতৃহত্যায় মত্ত, তখন এই আন্দোলনে হিন্দু মুসলিম অধিবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হয়ে অভূতপূর্ব নজির তুলে ধরে। তবে এই আন্দোলন একেবারে ত্রুটিমুক্ত ছিল না। এক নম্বর দেখো, এই আন্দোলনের সাম্প্রদায়িকতা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল না। বহু ক্ষেত্রে মুসলিম যোদ্ধারদের বিরুদ্ধে মুসলিম কৃষকদের সংগঠিত করার ফলে সমস্যা দেখা দেয়। 2 নম্বর, নেতৃবর্গ মুখে বৈপ্লবিক পরিবর্তনের কথা বললেও এই আন্দোলন মূলত তেভাগা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সমাজ ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন পরিচালিত হয়নি। 3 নম্বর, এই আন্দোলনের মধ্যে শ্রমিক শ্রেণীকে যুক্ত করা সম্ভব হয়নি। 4 দেখো, গ্রামের বিপুল সংখ্যক মধ্যবিত্ত অকৃষক মানুষকে এই আন্দোলনে সামিল করা যায়নি। তারা বরং এই আন্দোলনে আতঙ্কিত হয়ে ওঠে। তারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সামিল হলেও এই সামন্ত বিরোধী আন্দোলন থেকে দূরে ছিল। 5 নম্বর কারণ, এই আন্দোলন ছিল শহুরে মধ্যবিত্ত শ্রেণী পরিচালিত একটি কৃষক আন্দোলন। গ্রামীণ কৃষকদের তৃণমূল স্তর থেকে কোনো নেতা উঠে আসেনি। এরপরে দেখো মূল্যায়নের উপরে শেষ প্যারা। কিন্তু এসব নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও কৃষক আন্দোলনের ইতিহাসে, কৃষক সত্তার জাগরণের ইতিহাসে তেভাগা আন্দোলন এক স্মরণীয় অধ্যায়। দাবি পূরণে সম্পূর্ণ সফল না হলেও তেভাগার বলিষ্ঠ লড়াই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির। আমাদের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী শত সহস্র শহীদের নামের সঙ্গে চির অম্লান জ্যোতিতে ভাস্বর হয়ে থাকবে তেভাগার কৃষক পরিবারের শহীদেরা। আশু দত্তের প্রবন্ধে লেখা হয়েছে, সেদিন বাংলার দিকে দিকে তেভাগার দাবিতে এবং টঙ্কা প্রথা, ধানে খাজনা দেওয়া উচ্ছেদের জন্য কৃষক অভ্যুত্থানের সেই অবিস্মরণীয় আগুনঝরা দিনগুলোর কথা বাংলার মেহনতি সংগ্রামী মানুষ কোনোদিন ভুলবে না। তো এই ছিল তেভাগা আন্দোলন। বাংলাদেশে তেভাগা আন্দোলনের উপর 20 নম্বরের যে নোটস, তার ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা এই নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি পরীক্ষায় আসবেই বলা যায়। তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এছাড়া ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।